আজকে আমাদের এক্সেলের ক্লাস নাম্বার 5 ধারাবাহিক অনুযায়ী আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 10টা ক্লাসের পরে এটা হচ্ছে 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাস আমরা শিখব কিভাবে একটা এই রেজাল্ট শিট তৈরি করতে হয়। আমাদের আজকের ক্লাসের মধ্যে আরও অন্তর্ভুক্ত থাকবে হোম ট্যাবের কিছু কাজ, যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। প্রথমত আমরা একটু মেনুর দিকে আসি। এখানে আমাদের কাজ হচ্ছে রেজাল্ট শিট। তাহলে রেজাল্ট শিটটা আমরা একদম প্রাথমিক অবস্থায় যেরকম থাকে এগুলা সাধারণত মার্সেল করা থাকবে না, এখানে বর্ডার করা থাকবে, আমরা ওইভাবে নিয়ে যাই। এখানে আমাদেরকে কাজটা করতে হবে। এখানে একটা রেজাল্ট শিটের এই যে মার্কসের চার্ট দেওয়া আছে, এটাকে আমরা কাছাকাছি নিয়ে আসি। এটা দেখে দেখে আমাদেরকে কাজগুলো করতে হবে, অথবা আমরা এটাকে টেনে আমাদের এই যে নিচেও রাখতে পারি। এগুলো তো আমরা পারি না, যে কোনো জায়গায় আমরা টেনে নিয়ে যেতে পারি ডাটাগুলোকে। তো এখানে রেজাল্ট শিটটা করি তার আগে একটা জিনিস দেখি এখানে আর কি আছে। প্রথমত আছে হাউ টু রিপ্লেস পার্টিকুলার ওয়ার্ড। আমরা এর আগে করছিলাম কোনো একটা ওয়ার্ড ভুল হলে সেটাকে কিভাবে সব জায়গা থেকে পরিবর্তন করতে হয়। সব জায়গা থেকে, যেমন আমার এখানে যে এই যত জায়গায় একটা নাম্বার আছে, আমি চাচ্ছি ওই নাম্বারটা সব জায়গা থেকে পরিবর্তন করে অন্য একটা নাম্বার দিয়ে দেওয়ার জন্য। তো এখানে একটা সংখ্যা আছে, ধরলাম 33 না, এইটাকে আমরা চাচ্ছি যে সব জায়গায় এটাকে 30 করে দেবো। এখানে যত জায়গায় 33 থাকুক না কেন সব জায়গায় 30। আমি আরও কয়েক জায়গায় লিখলাম, এখানেও 33 লিখলাম। তো এটা করার জন্য আমরা হোম বাটন থেকে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনে যাব। ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি রিপ্লেস অপশনটা আছে। ফাইন্ড, রিপ্লেস সবগুলো একই জায়গায় থাকে। রিপ্লেসের মধ্যে যখন আমরা ক্লিক করব দুইটা বক্স থাকবে। প্রথম বক্সে আমাদেরকে লিখতে হবে যেটা এখানে আছে। তো এখানে আমি 33 লিখলাম, এরপর এটার পরিবর্তে 30। তো এখন রিপ্লেস অল দিলে অটোমেটিক্যালি আমরা জানি সব জায়গায় এটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমি যদি ওরকম চাই যে সব জায়গায় পরিবর্তন করব না, কিছু কিছু জায়গায় পরিবর্তন করব, বাকি কিছু কিছু জায়গায় পরিবর্তন করব না, তখন আমরা কী করবো যে ফাইন্ড নেক্সট দিয়ে প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক যখন করতেছি যে এখানে এসে 33-এর মধ্যে সিলেকশন হয়ে গেছে। তো আমি যদি চাই এই 33টাকে পরিবর্তন করব, তাহলে এখানে রিপ্লেস দিলাম। এরপরে এই 33-এর মধ্যে চলে আসছে এই যে নিচে এইখানে চলে আসছে। তাহলে আমি চাচ্ছি এটা পরিবর্তন করব না, তাহলে আমি কি করব, নেক্সট করে পরবর্তী অপশনে চলে যাব। তাহলে পরবর্তী অপশন হচ্ছে এইখানে আসছে, এই যে এই 33টা আমি চাচ্ছি পরিবর্তন করতে, তাহলে কি করব, রিপ্লেস দিয়ে দেব। তো এইভাবে আমরা আমাদেরকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাবে। যেটা আমরা পরিবর্তন করবো সেটা রিপ্লেস দিব, যেটা আমরা চাচ্ছি পরিবর্তন করব না সেটাকে নেক্সট দিয়ে আমরা এড়িয়ে যাব। এরপরে কাজ শেষ হলে আমরা এখান থেকে ক্লোজ। তো এইটুকু কাজ আমরা বুঝছি। এই যে ফাইন্ড রিপ্লেস এটা আমরা ওয়ার্ডেও করছিলাম, এক্সেলে এসে এটার বেসিক একটা ব্যবহার, এটা খুব বেশি লাগে না। এরপরে এখানে আরও যেগুলো আছে হাইট ওয়েট নিয়ে, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে করছিলাম। এরপরেও মনে আছে কিনা দেখি। আচ্ছা, এখানে রিলিজিয়ন নামে একটা সাবজেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। এর নিচে আমার একটা রো লাগবে, মানে একটা সাবজেক্ট বাড়াবো। তাহলে আমি এটা নেওয়ার জন্য প্রথমে কোথায় যেতে হবে, প্রথমে আমি এখানে ক্লিক কোথায় করব, এর নিচে ফিজিক্সে ক্লিক করতে হবে। এরপরে আমরা হোম থেকে কোথায় যাব, ইনসার্টের উপরে ক্লিক করলে হবে না, ইনসার্টের নিচের দিকে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে ইনসার্ট শিট রো, এভাবে করে আমাদেরকে শিট রো কলাম এগুলো নিতে হবে। অথবা আমরা সরাসরি কোনো একটা রোকে সিলেক্ট করলে, যেমন সোশ্যাল সায়েন্স এখানে সিলেক্ট করলাম, তাহলে এখন আমরা এখানে সরাসরি ক্লিক করলে অটোমেটিক্যালি একটা রো চলে আসবে, সেমভাবে কলাম চলে আসবে। তাহলে এগুলো আমাদের জানা আছে, সেজন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। এখন না, তাহলে আমরা আমাদের মূল কাজে যাই। আর কি অপশন আছে দেখি এখানে হাউ টু সেটিং রো হাইট। রো হাইট আমরা ঠিক করতে পারি না। হ্যাঁ, রো হাইট আমরা যখন ঠিক করতে চাই এখানে এগুলাকে সিলেক্ট করে আমাদের এখানে ফরম্যাট অপশন আছে, এখান থেকে রো হাইট, কলাম ওয়েট এগুলা করছিলাম আমরা না। যতটুকু আমাদের প্রয়োজন হয় আমরা এখান থেকে করে দিব। আর যদি এখান থেকে অটো ফিট করে দিই তাহলে কি হবে, এখানে যতটুকু দরকার, এখানে লেখা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু এখানে নিয়ে নিবে। যেমন এটা করাই আছে, এটা অটো ফিট কলামে দিছি আমরা, এই যে অটো ফিট কলাম, অটো ফিট করা ছিল না। এই যে যতটুকু লেখা এর বাইরে
নেই নেই, যতটুকু লেখা ততটুকু পর্যন্ত এখানে নিয়েছে। তাহলে এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে একটু বড় করে রাখি জিনিসটা, কন্ট্রোল জেড মানে আন্ডু দিয়ে এটাকে একটু আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন আমরা দেখব আমাদের যে রেজাল্ট শিটটা দেওয়া আছে এটার একটা বিশ্লেষণ করব আমরা। প্রথমে সাবজেক্ট কোড দেওয়া আছে, এরপরে নেম অফ সাবজেক্ট, এরপরে মার্কসের একটা ঘর দেওয়া আছে, এরপরে হচ্ছে গ্রেড, পয়েন্ট, জিপি। তো মার্কশিট নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আরেকটা শিট আছে যেটার মধ্যে আমাদের অপশনাল সাবজেক্ট সহ এখানে দেওয়া আছে। এখানে শুধুমাত্র আমরা এভারেজ জিপি এটা বের করব, এভারেজ জিপি। তো এই শিটের মধ্যে আমরা প্রথমত দেখতেছি সাবজেক্টের কোড নাম্বার, সাবজেক্টের নাম, এরপরে মার্কসের নাম্বারগুলো। এরপর আমরা এখানে গ্রেডটা বাইর করব। গ্রেডটা বাইর করার জন্য এখানে একটা সূত্র ব্যবহার করতে হয়, আমরা জানি ইফের সূত্র। ইফ সূত্রটার মাধ্যমে আমাদেরকে বোঝাই দিতে হবে এই ফর্মুলাটা। যেমন এখানে কি বলা আছে, 80 থেকে 100 পর্যন্ত যদি এর মধ্যে কেউ নাম্বার পায় সে কি পাবে, এ প্লাস পাবে। তাহলে এখানে আমি সূত্র লেখার সময় এখানে যতগুলা কন্ডিশন আছে সবগুলা বলে দিব, একবারেই বলে দিব। তাহলে আমাদের মার্কসের ঘরের নাম হচ্ছে কি C2 না, C2। আমরা এখন যেহেতু মার্কসের ঘরের নামটা C2, আমরা C2 দিয়ে করব। তো এইখানে আমরা প্রথমত গ্রেডের ওখানে গেলাম, যাওয়ার পরে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমরা জানি এখানে ইফ সূত্র ব্যবহার করতে হবে, সেজন্য আমরা ইফ দিলাম। ইফ দিলে কি দিতে হয়, একটা ব্র্যাকেট দিতে হয়, সেটাও দিলাম। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে 80 বা 80-র উপরে পাইলে সে এ প্লাস পায়, নাম্বার হিসাবে, পয়েন্ট হিসাবে সে 5 পয়েন্ট পায়। তাহলে প্রথমটা আমরা করে নিই। হ্যাঁ, যদি এই আমাদের যে মার্কসের ঘরটা এটার নাম হচ্ছে C2, ক্লিক করলেও হবে, হাতে লিখে দিলে হবে C2। এই যে গ্রেটার দেন দিয়ে বোঝানো হচ্ছে বড় হয়, সমান চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সমান হয়, বড় আবার সমান হয়। কত থেকে, 80 থেকে বড় আবার সমান হয়। তখন এই কমাটা দিয়ে বোঝানো হচ্ছে তখন। একটা কোটেশনের ভিতর আমরা বলে দিলাম এ প্লাস, বড় হাতের লিখি সুন্দরের জন্য, ছোট হাতের দিলেও হবে এ প্লাস। মানে এখন আমি প্রথম কন্ডিশনটা বলে দিলাম যে 80 বা 80-র উপরে নাম্বার পাইলে সে এ প্লাস পাবে। এখন একটা কাজ শেষ, সেজন্য একটা কমা ব্যবহার করলাম। পরবর্তীতে আমরা যাচ্ছি, পরের কন্ডিশন হচ্ছে 70 থেকে 79 পর্যন্ত, মানে 70-এর উপরে নাম্বার পাইলে সে পাবে এ। তাহলে আমরা আবার ইফ দিয়ে লিখলাম, ইফ ব্র্যাকেট শুরু C2, তাহলে গ্রেটার দেন মানে বড় বা সমান হয় কত থেকে, এখন হ্যাঁ 70 থেকে। তখন আমরা এই যে এইটার মান হচ্ছে তখন কোটেশনের ভিতরে গ্রেড বসবে যে এ। তাহলে আমরা আরেকটা কাজ শেষ করলাম, সেজন্য আরও একটা কমা ব্যবহার করলাম। এরপরে হচ্ছে আমরা পরবর্তী অপশনে যাচ্ছি, ইফ ব্র্যাকেট শুরু C2 বড় বা সমান হয়, এর নিচে কি 60 থেকে না, 60 থেকে আমাদের এখানে লেখা আছে যে 60 থেকে। তখন কোটেশনের ভিতরে বসবে তো কত, এ মাইনাস। তাহলে কোটেশন শেষ করলাম, ডাবল কোটেশন। এটা কিন্তু শিফট ধরে দিতে হবে, কিবোর্ড থেকে শিফট ধরে। অনেকে এটাকে সিঙ্গেল কোটেশন দুইটা দিলে আসবে না। আমরা যদি শিফট ধরে একসাথে ডাবল কোটেশনটা না দিই আসবে না, এটা মনে রাখতে হবে। এরপরে হচ্ছে আবার ইফ দিয়ে শুরু, একটা এই কাজটা শেষের জন্য একটা কমা দিলাম, আবার ইফ দিয়ে শুরু ব্র্যাকেট শুরু C2 বড় বা সমান হয়, এর নিচে হচ্ছে এখানে কত 50 থেকে 59, মানে 50-এর উপরে পাইলে C2 বড় বা সমান হয় 50 থেকে। তখন কোটেশনের ভিতরে বসবে কত, বি গ্রেড। তাহলে আমরা এটাও শেষ করলাম। আবার এরপর আবার ইফ দিয়ে শুরু করলাম, C2 বড় বা সমান হয়, এর নিচের অপশন কি, এই যে 40 থেকে বড় হলে 40 থেকে 50 49। তো এটার ইয়া হচ্ছে কি C2 বড় বা সমান হয় 40 থেকে। তখন বুঝতেছি, তখন কোটেশনের ভিতরে কি বসবে, সি। তাহলে আমরা এই পর্যন্ত করলাম, এই যে এখানে আছে সি, এগুলো আমরা দেখে দেখে করতেছি। এরপরে হচ্ছে 33 থেকে উপরে, তাইলে আমরা আরেকটা কাজ শেষ, সেজন্য আরেকটা কমা, আবার ইফ দিয়ে শুরু ব্র্যাকেট শুরু C2 বড় বা সমান হয় কত থেকে, এখন 33 থেকে। তখন কোটেশনের ভিতরে বসবে যে ডি। তাহলে আমরা কোটেশনটা শেষ করলাম, এটুকু আমরা বুঝছি তো না। তাহলে আমরা আরেকটা কাজ শেষ করলাম, সেজন্য আরেকটা কমা। এখন লাস্ট অপশন হচ্ছে যে এর নিচে যদি নাম্বার পায় সে
এর নিচে মানে 33-এর নিচে যদি কেউ নাম্বার পায় সে কি পাবে এফ পাবে। তো এটা আমাদেরকে ইফ দিয়ে বোঝাতে হবে না, এটা আমরা শুধুমাত্র একটা কোটেশন দিয়ে শুধু এফ লিখে দিব, তখন আমাদের ফর্মুলা ধরে নিবে যে এর নিচে যদি কেউ নাম্বার পায় সে অটোমেটিক্যালি এফ আসবে তার। তো এখন আমরা এখান থেকে দেখতে হবে যে ইফ দিয়ে যতগুলা ব্র্যাকেট শুরু করছি এখানে 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 সবগুলা গুণে দেখতে হবে। তো এখানে মনে হয় 6টা ব্র্যাকেট আছে না, 6টা ব্র্যাকেট 1 2 3 4 5 6, 6টা ব্র্যাকেট আমরা ক্লোজ করব 1 2 3 4 5 6। ক্লোজ করার পরে আমরা এন্টার দিব। এখানে যদি কোনো ভুল না হয় তাহলে সঠিক রেজাল্টটা চলে আসবে। আমরা এখন এটাকে টিক ঘরের মাঝখানে নিয়ে আসি, বাকিগুলা বের করে নিই। তো এখানে এখন দেখা যাচ্ছে যেখানে যে নাম্বারটা পাইছে সে নাম্বার অনুযায়ী গ্রেড পাইছে। যেমন এখানে 30 পাইছে, সেজন্য কি ফেল। এখানে যদি তাকে আমি 55 দিই তাহলে তার গ্রেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি যদি 90 দিলাম সে তার গ্রেডটা প্লাস হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সেম নিয়মে পয়েন্টটাও বের করব। তো পয়েন্ট বের করার সময় এখানে যে সূত্রটা ব্যবহার করছি যে এটা হুবহু লিখতে পারবো আমরা, শুধুমাত্র আমাদের পার্থক্য হচ্ছে যেখানে কোটেশনের ভিতরে আমরা প্লাস দিয়েছি সেখানে কি দেব, ওই যে পয়েন্টগুলো দেবো 5 পয়েন্ট 4 পয়েন্ট। তো আমরা এখান থেকে বের হয়ে যাই, এইখানে চলে যাই ইকুয়াল। তাহলে আমরা ওইটার মতো করে ফেলি এটা ম্যানুয়ালি। ইফ C2, হ্যাঁ ইফ C2 বরাবর সমান হয় 80 থেকে না, তখন কোটেশনের ভিতরে বসবে কি 5 GPA 5 আর কি, যেটাকে আমরা 80-এর উপরে পাইলে নাম্বার কি বলে GPA 5 বলে না, মানে আমরা বাংলাতে GPA 5 পাইছি এরকম আর কি। স্যার হ্যাঁ একটা লিখলাম, তারপরে যদি কপি করে বসে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করি তাও হবে। আমি বোঝার জন্য একটা একটা করে লিখতেছি, ঠিক আছে। আপনাদের এই সূত্র যখন এই ফর্মুলায় আসছে তখন তো করা যাইতে পারতেন। হ্যাঁ ওই সূত্রটা কপি করে এখানে পেস্ট করে দিলে শুধু ওই যে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে তাও হয়ে যাবে। তাহলে আমরা আরও শর্টকাট করে ফেলি এটাকে। এখানে যে ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গা থেকে সূত্রটাকে কপি করলাম Ctrl+C, ঠিক আছে, অথবা এখান থেকে কপি করলাম। এখন এন্টার দিতে হবে, এন্টার দিয়ে আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপরে এখানে আসলাম Ctrl+B বা এখান থেকে পেস্টে ক্লিক করলাম, তাহলে সেম গ্রেডটা বসছে, সেজন্য এখানে কি আছে এ আসছে। আমরা এখানে যদি চেঞ্জ করে দিই, এখন এইখানে উপরে যাব ফর্মুলা বারে, এখানে যেখানে প্লাস আছে সেখানে আমরা কি করে দিলাম 5 পয়েন্ট। যদি 80-এর উপরে পাই 5 পয়েন্ট, 70-এর উপরে পাইলে 4 পয়েন্ট, বুঝতেছি, 60-এর উপরে পাইলে 3.5, এরপরে হচ্ছে 50-এর উপরে পাইলে 3 পয়েন্ট, এরপরে হচ্ছে 40-এর উপরে পাইলে 2 পয়েন্ট, এরপরে হচ্ছে আমরা 33-এর উপরে পাইলে 1 পয়েন্ট। তো এর নিচে পাইলে সে 0, এফ মানে হচ্ছে 0, বাকিগুলো সেম। এখন আমি এন্টার দিলাম, তাহলে এরপর থেকে এখানে মানগুলো আসবে 4 পয়েন্ট 5 পয়েন্ট যেখানে যা বসে। যেমন এখানে 30 পাইছে সেজন্য এখানে এফ, এখানে 0। এখানে যদি আমি ওটা 40 দিই তাহলে এখানে সি হয়ে গেছে, এখানে 2 পয়েন্ট হয়ে গেছে। এখন আমরা যে সব মিলিয়ে এভারেজ জিপিএ এটা পাবো, সেটা বাইর করার জন্য আমরা প্রথম করে ক্লিক করে আগে কাজটা করে ফেলি। তো এভারেজ জিপিএ বের করার নিয়ম হচ্ছে যে আমরা যতগুলা পয়েন্ট পাইছি সবগুলা পয়েন্টকে যোগ করে আমাদের এখানে যত সাবজেক্ট তত দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ যে জিপিএ সেটা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট সংখ্যা কত, 9টা। এখানে যে জিপিএগুলো আছে ওগুলোকে যোগ করতে হবে। তো আমরা জানি যে এক্সেলের মধ্যে যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে ইকুয়াল দিতে হবে, এরপরে এখানে কি আমরা 4 যোগ 3 যোগ 2 এভাবে লিখবো। আমরা কি লিখবো, অনেকগুলা সংখ্যা যেহেতু যোগ করবো তাহলে আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করবো। হ্যাঁ এখানে লিখতে হবে এই যে E2 ঘরের নামটা যোগ, হ্যাঁ না সবগুলো একটা একটা করে বসে দেবো, যেহেতু এখানে এগুলো ফর্মুলা করা। এখানে যদি ফর্মুলা দিয়ে বাইরে না করতাম তাহলে ওই যে সামের যোগফলটা দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু এখানে আসবে না। এখন আমরা এখানে যোগটা দিতে হবে একটা একটা করে, E2 যোগ, তারপর E3 যোগ, E4 যোগ, এভাবে করে সবগুলো আমরা দিয়ে দিব একটা একটা করে যোগ দিয়ে শেষ হয়ে গেলে আমরা কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন আমাদের করতে হবে কি, ভাগ করতে হবে। তাহলে ভাগ মানে হচ্ছে অবলিক, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে এটা হচ্ছে ভাগ চিহ্ন। এখন আমরা কত দিব, 9 দেওয়ার পরে যখন এন্টার দিব তাহলে এখানে জিপিএটা চলে আসছে। তো এই জিপিএটা কি সবগুলোতে টেনে দিব আমি, হ্যাঁ এটা হচ্ছে সবগুলা মিলে হচ্ছে এই জিপিএটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সবগুলাকে সিলেক্ট করে মার্জ সেন্টারে করে দিতে পারি, তাহলে সব মিলিয়ে একটাই জিপিএ।
তো এটার মধ্যে অনেক সময় বাংলা সংখ্যা আসবে, যেমন আমি এখানে নাম্বার চেঞ্জ করি, যে নাম্বারগুলা বাংলা এরকম বাড়তি সংখ্যা আসবে। এখানে দশমিকের ব্যবহার শিখেছিলাম মনে আছে, এখানে ইনক্রিজ ডিক্রিজ এরকম অনেকগুলা দশমিকের পর অনেকগুলা করে আসবে, যেগুলো আমরা কি করব, ডিক্রিজের মাধ্যমে কমিয়ে নিব। এই যে দুই সংখ্যার আগে আমরা আমাদের গ্রেডগুলা এভাবে দুই দশমিকের পরে দুইটা সংখ্যা থাকে, এর বেশি আমাদেরকে দেখায় না। তো এইটুকু আমরা বুঝছি যে মার্কশিটটা কীভাবে বাইর করতে হয়, এভারেজ জিপিএটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেসিক রেজাল্ট শিট বাইর করা। এটার উপর আর একটা অ্যাডভান্স শিট আছে, অ্যাডভান্স একটা আমাদের প্রজেক্ট আছে। তো এটা বুঝছি কিনা ভালো করে, এটার মধ্যে আমরা মোটামুটি সব ফর্মুলাগুলো অ্যাড করছি, এখানে ব্যবহার করছি। গ্রেড আর পয়েন্টের সূত্র একই, হ্যাঁ একই সূত্র, শুধুমাত্র আমাদেরকে উপরের যে আমাদের এখানে পয়েন্টগুলো এবং গ্রেড লেটারগুলো চেঞ্জ করতে হবে, এইটুকু। আর আমাদেরকে সব কাজটা করতে হবে এই জিনিসটা দেখে দেখে, এই জিনিসটা দেখে দেখে আমাদের কাজগুলো করতে হবে। এমনিতে যদি আমরা সূত্রগুলো দেখি অনেক ভয়ঙ্কর মনে হবে, যেমন এই যে সূত্রটা এটাকে আমি কপি করে একটা জায়গায় নিয়ে আসি, সমানটা বাদ দিয়ে এটাকে কপি করলাম, কপি করে আমি এখান থেকে বের হয়ে যাই, এখানে ক্লিক করলাম। তাহলে এই যে সূত্রটা যখন দেখা যাচ্ছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে না সূত্রটা, যে এত বড় একটা সূত্র কীভাবে মনে রাখবো, মনে রাখার মতো না এটা। এটা আমরা এই জিনিসটা দেখে দেখে যখন বসাবো তখন আমাদেরকে মুখস্থ রাখতে হবে না এই বিষয়গুলো, C1 C2 এগুলো আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে না। আমরা এখান থেকে দেখে দেখে এই যে মার্কস, যেমন 80-র উপরে পাইলে একটা গ্রেড, 70-এর উপরে পাইলে আরেকটা, 60-এর উপরে পাইলে এই জিনিসগুলো বুঝে বুঝে আমরা করব, তাহলে এই গ্রেডটা। এগুলো বিশেষ করে যারা যে শিক্ষকতা পেশার মধ্যে আছে তাদের জন্য বেশি প্রয়োজন এই ধরনের কাজগুলা। যারা কোম্পানির কাজে আমরা শিখতেছি তাদের জন্য এগুলো স্কিপ করা যায়, এই যে সূত্রের কাজগুলো, এই যে গ্রেড পয়েন্ট জিপিএ এগুলো স্কিপ করতে পারি। তবে শিখলে আমাদের একটা আইডিয়া হবে যে এক্সেলের ফর্মুলাগুলো কীভাবে কাজ করে, এক্সেলে যে ফর্মুলাগুলো কাজ হচ্ছে, যেমন এখানে নাম্বার বসে দিচ্ছে অটোমেটিক্যালি এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে পর্যন্ত। তো ওই জিনিসটা আইডিয়া হবে যে এক্সেলের ফর্মুলা সম্পর্কে। তো এই হচ্ছে আজকের 5 নম্বর ক্লাস। আগামী ক্লাস আমরা শিখব একটা বিশাল ডাটাবেস থেকে কিভাবে সবগুলা ডাটা থেকে আমরা ডাটাগুলোকে ফিল্টারিং করব এবং এগুলার সাব টোটাল বাইর করব, সেটা নিয়ে একটা প্রজেক্ট আছে আমাদের, সেটাকে বলা হয় যে সাব টোটাল। এরকম অনেকগুলো ডাটা থেকে আমরা এই ডাটাগুলো ফিল্টারিং করে সাব টোটাল বাইর করবো, যেমন অটোমেটিক্যালি একটা কমান্ডের মাধ্যমে সেটা বের করে নেব। তো আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করলাম।